এই কুন্তলের সাথে কিভাবে জড়িয়ে গেলাম সেই ঘটনাটা না জানলে আপনাদের হবে না। কারণ কুন্তল বলতে গেলে তো দুজনের নাম আসে, কুন্তল এবং শান্তনু, যারা এজেন্ট ছিলেন। বলছি এবার কুন্তলের ব্যাপারটা কি হলো, পশ্চিমবঙ্গ প্রাথমিক সংগঠক শিক্ষক সমিতি বলে একটা অর্গানাইজেশান আছে। তারা কে? তারা আগে যে সংগঠক শিক্ষক মানে বামফ্রন্ট আমলে যেসব সংগঠক শিক্ষকরা একটা করেছিল, ওরা একটা ইউনিয়ন তৈরি করে হাইকোর্টে 98 সালে একটা মামলা করেছিল। সেই মামলার জেরে ওদেরকে কনসিডার করতে বলেছিল হাইকোর্ট, কিন্তু বামফ্রন্ট সরকার করেনি। এবং জ্যোতিবাবু তখন বলেই দিয়েছিলেন যে এরা সব ভুয়ো হ্যানত্যান করে, আমি এদের চাকরি দেবো না। এটা তখনকার সময়ে উনি বলেছিলেন, কারণ আমি তখন বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলাম, তাই আমি জানতাম। এবার এরা যখন তৃণমূল জমানা এলো, মানে 11 সালের পর, হঠাৎ ওদের কয়েকজন 3-4 জন নেতা মানে ওই সংগঠনের আমার কাছে এলো যে তাপসবাবু, আপনি তো আমাদের চেনেন, জানেন, আমরা তো দীর্ঘদিন লড়াই করছি, হাইকোর্ট সুপ্রিম কোর্টে অনেক মামলা করেও আমরা পাচ্ছি না, মানে আমাদের এটা হচ্ছে না, আপনি যদি একটু চেষ্টা করেন, মন্ত্রীর কাছে যদি বলে আমাদের করাতে পারেন। আমি পার্থবাবুর কাছে নিয়ে গেছি। পার্থবাবু সরাসরি বলছি, আরে এদের তো সেই বামফ্রন্ট আমল থেকে মামলা, হ্যাঁ আমার কাছে তো এই তো দেখুন আমার বাড়ি, আমি ওনার বাড়িতে গিয়েছিলাম, এই দেখুন লাট দেওয়া হয়েছে ডাকতলার বাড়িতে। তো উনি কিন্তু একটা ভালো প্রস্তাব দিয়েছিলেন, বলছিলেন যে আমি এদের সব কন্ট্রাকচুয়াল বেসিসে চাকরি দিয়ে দেবো, কারণ যেহেতু রাজ্যে মামলা হয়ে গেছে, অনেকটি শিক্ষকের পদ খালি আছে, আমি ওদের কন্ট্রাকচুয়াল বেসিসে দিয়ে দেবো। তো এরা রাজি হয়নি। এরা শুধু বলছে আপনি মানিকবাবুর সাথে কথা বলুন। মানিকবাবুর সাথে কথা বলতে গিয়ে বলে ওরা অনেক টাকা পয়সা বামফ্রন্ট আমল থেকেই সব লেনদেন করছে, ওদের অনেক বদনাম আছে, আপনি এর মধ্যে জড়াবেন না, ওদের আমি করব না। তাহলে মানিকবাবু ডিটাচ করে দিলেন। তখন ওরা বারবার বলতো, দেখুন অভিষেক যদি বলে, অভিষেক ব্যানার্জি যদি বলে তাহলে হয়ে যাবে। আমি অভিষেক ব্যানার্জির সাথে আমার কোনো পরিচয় নেই। না, আপনি চেষ্টা করলেই পারেন, আপনার সাথে তো অনেকের যোগাযোগ, আপনি চেষ্টা করলেন। তখন খুঁজে পেতে এই শান্তনু কুন্তলকে পেয়েছিলাম। ঠিক আছে, শান্তনু তখন অভিষেকের খুব কাছের লোক। তো শান্তনু বলল আপনি এর সাথে কথা বলুন, কুন্তলের সাথে। এবার কুন্তলের সাথে কথা বলতে গিয়ে কুন্তল বলল যে আপনি সব দিন, ওদের কেসের এই ফাইল টাইলগুলো দিন, আমি দাদার সাথে কথা বলবো। তো 7 দিন পরে আমাকে শান্তনু কুন্তল আমাকে ডেকে পাঠায়, বললো দাদার সাথে কথা হয়ে গেছে, আর আপনি তো বলেছেন এরা বেশি টাকা পয়সা দিতে পারবে না, এরা কম দিনের চাকরি করবে, আর 26,000 যেহেতু ক্যান্ডিডেট আছে, তো এই 26 নয় 2600 মানে 2,600, তো এদের কিন্তু 1.5 লাখ টাকা করে লাগবে। তাহলে অভিষেক বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। হ্যাঁ, সে নির্দেশ দিয়েছে কাকে? কুন্তলকে। কুন্তলের ভার্সান হচ্ছে আমি দাদার সাথে কথা বলেই আপনার সাথে এই কথাটা বলছি, কি না 1,500 2600 ক্যান্ডিডেটের এগেনস্টে 1.5 লাখ টাকা করে দিতে হবে, এখন 50,000 টাকা করে দিলে ভেরিফিকেশন হবে, মানে ভেরিফিকেশন 2600 ক্যান্ডিডেটের হয়ে যাবে, তারপরে যখন অ্যাপয়েন্টমেন্ট পাবে 1 লাখ। আমি সঙ্গে সঙ্গে, আমি কেন, ওই সংগঠনের যারা ছিল তারা রাজি হয়ে যায়। ঠিক আছে, এইবার টাকা তোলা শুরু হয়। কারা টাকা তুলে? ওরা টাকা তুলে, ওই সংগঠনের লোকেরা টাকা তুলে। এবার আমার কাছে যখন নিয়ে আসে, মানে যেহেতু আমার মাধ্যমে আমাকে ছাড়া তো ওরা কুন্তলকে দেবে না, ওরা সাথে গিয়ে প্রথম টাকা দিল, তারপরেও যখন টাকা দিয়ে গেছে আমার অফিসে, আমি কোনো টাকা ধরতাম না, আমার অফিস থেকে আবার ওর কাছে চলে যেত। আমি তখন একটা কি করলাম, যে এই পাটে পাটে টাকা যেহেতু যাবে, আমি একটা ডায়েরি রেখেছিলাম, যে এই ডায়েরিতে যারা টাকা দেবে তাদেরও হিসাব রাখবে, আর যারা মানে টাকাটা যখন কুন্তলকে দেবে কুন্তলেরও সইটা নিয়ে নেবে। তো সেইভাবেই কিন্তু দেওয়া হয়েছে এবং ভেরিফিকেশনও শুরু হয়েছিল। ঠিক আছে, ঠিক এই করোনার সময়ে ভেরিফিকেশনটা বন্ধ হয়ে যায়, আফটার করোনা আবার ভেরিফিকেশন শুরু হয়, তারপরেই কিন্তু এই দুর্নীতির এটা উঠে, তখন আবার ওটা বন্ধ হয়ে যায়। কারণ এর সাথে ভেরিফিকেশান, কুন্তল নিশ্চয়ই উপরের সাথে যোগাযোগ না থাকলে, কুন্তল তো কোনো রাজনৈতিক নেতা হতে পারে কিন্তু ও তো কোনো আধিকারিক না, তাহলে ওখান থেকে উপর থেকেই অর্ডার এসছে, তাই ভেরিফিকেশান চলছে। এবং ভেরিফিকেশানও দেখেছি 2 নম্বরই চলছিল, মানে বিকাশ ভবনের কিছু দুর্নীতিপরায়ণ লোক যুক্ত ছিল, এটা আমি ইডির কাছে বলেছি। তো যাই হোক, যখন দেখছি যে আর চাকরি বাকরি হচ্ছে না, একটা চাপ এসে যাচ্ছে, কারণ ওদের এর মধ্যেই চাকরিগুলো হয়ে যাওয়ার কথা ছিল করোনার আগে, তো করোনার পরেও দীর্ঘদিন কেটে যাচ্ছে, চাকরি হচ্ছে না। হ্যাঁ, আমি তখন কুন্তলকে চাপ দিতে শুরু করি যে তুমি টাকাগুলো ওদের ফেরত দিয়ে দাও, গরিব মানুষের টাকা, ওরা তো সব কালেকশন করে দিয়েছে,
ওদের টাকাগুলো ফেরত। মোট কত টাকা দিয়েছিল? ওরা মোট দিয়েছিল, আমি কুন্তলকে যে টাকা পাঠিয়েছি বা যারা সরাসরি দিয়েছে সেই হিসাবটা হচ্ছে 19,44,50,000 50,000 আমার ডায়েরির হিসেব। এবার তার মধ্যে রয়েছে এই অর্গানাইজার সংগঠক শিক্ষকদের যে 2600 ক্যান্ডিডেট, এদের দেওয়ার কথা ছিল কত, 13 কোটি। ওরা কিন্তু ওই টাকা দেয়নি, ওই 10 কোটির কাছাকাছি দিয়েছিল, কারণ ওরা পুরো টাকাটা তখন দিতে পারেনি। তো বাকি টাকা ছিল কিসের, এমনি জেনারেল প্রাইমারি, এই যারা টেটে পরীক্ষা দিয়েছিল, আর আপার প্রাইমারি যেটা ছিল, এই মিলিয়ে সব মিলিয়ে কিন্তু এই টোটাল টাকাটা, তার মধ্যে 10 কোটির কাছাকাছি ছিল এই সংগঠক শিক্ষকদের টাকা। এবার যখন আমি চাপ দিতে থাকলাম, তো টাকা ফেরত দিচ্ছে না, আমার উপর একটা প্রেশার আসছে, মানে ওই ওরা সব ছুটে আসছে, কাজ হচ্ছে না, সবাই করছে। তারপরে তো ঘটনা যা ঘটলো, আমি তো, আমাকে যখন ইডি সিবিআই ডেকে পাঠালো, আমি খোলাখুলি সব বললাম, এবং ডায়েরির হিসেবটাও ইডি পেলো, দেখলো। হ্যাঁ, তো সে কারণে ইডি আমাকে অভিযুক্ত করেছে ঠিকই, কিন্তু আমাকে গ্রেপ্তার করেনি। পরে সিবিআই 7-8 বার ডেকেছে, কিন্তু লাস্ট সিবিআই আমাকে গ্রেপ্তার করলো, যে তাপসবাবু আপনিও তো এই দুর্নীতির সাথে যুক্ত। আমি বললাম, হ্যাঁ, আমি তো অস্বীকার করছি না, আমি তো যুক্ত হয়েই পড়েছি। হ্যাঁ, বলে আপনাকে গ্রেপ্তার করা হলো, আমি হাসি মুখেই গ্রেপ্তার বরণ করেছি। এবার 18 মাস আমার জেলে কেটেছে। এবার 18 মাস জেলে কাটার একটা কারণ আছে, আমার অত টাকা ছিল না, বা যে এই যেমন মানিকবাবু, আজকে পার্থবাবু, যারা সব হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়েছে, সবাই যতজন ছিল, আধিকারিকরাও যারা ছিল, সবাই কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়েছে, আমি একমাত্র লোয়ার কোর্ট থেকে জামিন পেয়েছি। এতগুলো টাকা আপনার হাত দিয়ে গেল, একটা পয়সাও আমি ওর থেকে কোনো কমিশন রাখিনি। বরং আমি এখন প্রমাণ দিতে পারি যে আজকে আমার যেখানে 8টা কলেজ, যে কলেজগুলো গড়তে আমার 36 বছর সময় লেগেছে, সেই কলেজগুলো তো একটা সোসাইটির আন্ডারে। আমি যেহেতু রিজাইন দিয়ে গিয়েছিলাম, এখন সেখানে বাকিরা যারা ইনঅ্যাক্টিভ ছিল তারা একটু অ্যাক্টিভ হয়ে পড়ে, এবং তারাই এখন কলেজ চালাচ্ছে, অস্বীকার করছি না। কিন্তু এখন যেহেতু আমি নিরুপায়, আমার হাতে, আমি আজ পর্যন্ত নিজের কোনো বাড়ি করিনি। এই যে বাড়িটা এসছেন, এটাও আমার ভাইয়ের বাড়ি, আমার বাড়ি না। আমি নিজে কোনো বাড়ি করিনি, নিজে কোনো করি না, কি বলে, জমি কিনিনি, মানে আমার নামে কিচ্ছু নেই। আমি ভাইয়ের বাড়িতে বসবাস করেছি, যা করেছি কলেজের জন্য, এবং কলেজগুলো হয়েছে কিন্তু বামফ্রন্টের আমলে, মানে 2012 সালের মধ্যে সব কলেজগুলো আমার তৈরি হয়েছে। তারপর থেকে কিন্তু নতুন করে কোনো কলেজ হয়নি। দুর্নীতি হয়েছে 2014 আর 16 থেকে টাকা লেনদেন হয়েছে। তাহলে ইডি আজ পর্যন্ত আমার অনেক খুঁজে দেখেছে যে নিয়োগ দুর্নীতির টাকা আমার কোনো কলেজেও যায়নি, বা আমি ওর থেকে কোনো কিছুই করিনি, বেনিফিটেড হইনি। আচ্ছা, এই যে এতগুলো টাকা গেল, কার কাছে গিয়ে পৌঁছাচ্ছিল এই টাকাগুলো?